5 আগস্ট পরবর্তী বাংলাদেশে একেবারে ধরে নেওয়া হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জুলাই পক্ষ শক্তি, যেখানে বিএনপির পক্ষ থেকে একটা বিষয় একটা কনফিউশন তৈরি হয়েছে যে তারা মনে করছে যে মনেই করছে যে তাদের নিরাপত্তা ঘাটতি আছে। তো না আমি বলি সেক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা তো আপনার জুলাইয়ের পক্ষ শক্তি। তো আপনাদের একটা দলের প্রধান বা একটা দল যদি অনিরাপত্তায় ভোগে, আপনাদের পক্ষ থেকে কি তাকে খোঁচা দেওয়া জরুরি নাকি সরকারের কাছে দাবি তোলা জরুরি যে এটাকে খতিয়ে দেখে তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা উচিত? আমরা কি খোঁচা দিচ্ছি মনে হচ্ছে না। দেখেন, বিএনপির যারা নেতাকর্মী, মাঠের নেতাকর্মী, তারা কিন্তু খুব করে চাচ্ছে তারেক রহমান দেশে আসুক নির্বাচনের আগে। এবং আমরাও এক্সপেক্ট করি যদি তারেক রহমান দেশে আসলে আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ত্বরান্বিত হবে। এবং নভেম্বরে যদি তারেক রহমান দেশে আসতেন তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল হতো। তার মানে কোনো দলের প্রধানের উপর ডিপেন্ড করে নির্বাচন কমিশন সেটাই মনে হচ্ছে যে যখন আসলে তারেক রহমান, তাহলে খেলা তো নিরপেক্ষ হবে না। আমরা তো বলতেছি না যে খেলা নিরপেক্ষ হবে, আমরা তো এসে প্রথম থেকেই বলতেছি যে নির্বাচন কমিশনার তা নিরপেক্ষ না। আমরা তো এটাও আমাদের প্রেস রিলিজে লিখে দিচ্ছি যে এটা একটা পার্টির দপ্তর সম্পাদক হিসেবে কাজ করতেছে, ওই পার্টি থেকে যা বলতেছে সেটা করতেছে। আমরা বলছি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে যে উনি যে শঙ্কার কথা বললেন, উনি আসলে কেনই শঙ্কার কথা বললেন? কারণ ওনার নেতা তো এখনো আসলে আসবে কি আসবে না সেটা নিয়ে আসলে একটা কনফিউশন আছে, সেজন্য উনিও এখন এটাও বলেছেন নির্বাচন উনিও শঙ্কার প্রকাশ, কিন্তু ওনারা কিন্তু ডেটটা দিয়েছেন, নেতা যদি নির্দেশনা দেওয়ার জন্য থাকে বিদেশে তাও চলবে। তারপর উনি একটা কথা বলছেন যে হ্যাঁ এটা একটা ইমপ্যাক্ট ফেলতে পারে। তো এটা নিয়ে তো ওনাদের মধ্যে একটা আশঙ্কা আছেই যে আসলে আপনার অধিনায়ক ছাড়া খেলা আর অধিনায়ক সহ খেলা দুটার মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে। তো সেই জায়গা থেকে আসলে ওনাদের পার্টির জন্যই আসলে তারেক রহমানের উপস্থিতিটা জরুরি এবং বাংলাদেশের রাজনীতির একটা আমরা সেটার কথাই বলছি। উনি আসলে কি এনসিপির কোনো লাভ আছে, জামাতের কোনো লাভ আছে, বা অন্য কোনো পার্টির কি কোনো লাভ আছে? আমরা বলছি উনি যেই আশঙ্কার কথাগুলো বলছে, বাংলাদেশের সবগুলো পলিটিক্যাল পার্টির নেতারা সেই আশঙ্কাগুলোকে জয় করে মাথায় নিয়েই তারা হচ্ছে আসলে রাজনীতিটা করতেছে। তাদের জীবনের ঝুঁকি আছে, সবার জীবনের ঝুঁকি আছে থাকার পরও যদি আমি একটা বলার চেষ্টা করি, ধরেন তারেক রহমানকে নিয়ে একদম খোলাসাই বলি আলোচনার জন্য, তারেক রহমানকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের যে আপত্তি আছে সেটা জামাতের চেয়ে বেশি। কেন মনে হচ্ছে আপনার জামাতের চেয়ে বেশি? কারণ জামাত, আমি এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে ডানপন্থা উত্থানটা পরে বলেন, এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, আমি যদি বলি যে মানে একদম 10টা অস্ত্র মামলা যদি বলেন, বিভিন্ন সীমান্তের বিভিন্ন ঘটনা বলেন, এবং বলেছে এরকম অভিযোগ এসছে, তো আপনি কি মনে করেন যে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেটা উনি করেছেন কি করেছেন না, ডাজ নট ম্যাটার, অভিযোগ তার বিরুদ্ধে বেশি? তো সেই জায়গা থেকে আপনারা মানে একেবারে একই লাইনের যে রাজনৈতিক দল আছেন, আপনারা কি তার এই মানে যে কনফিউশনটা, তার যে উদ্বেগটাকে আপনারা সম্মান জানাবেন না? আমি সম্মান জানাইলাম, কিন্তু আপনি যখন রাজনীতিতে করতে আসবেন অবশ্যই আপনাকে তো এতটুকু রিস্ক নিতেই হবে, নাহলে আপনি আসলে কিভাবে কি করবেন? 5ই আগস্ট তাহলে এই যদি রিস্ক না দেখেন, একটা ইন্টারেস্টিং আপনারও মনে পড়বে, 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের টকশোগুলোতে আলোচনা হতো যে শেখ হাসিনাকে আর কখনো সরানো যাবে না এবং মৃত্যু পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, এই আলোচনা কিন্তু আমাদের বাজারে ছিল। এখন যদি বাংলাদেশের মানুষ আগে 5ই আগস্টের আগে, কিন্তু যদি মানুষ এই আশঙ্কাকে ধরেই বসে থাকতো তাহলে কিন্তু ফ্যাসিবাদের পতন হইতো না। সুতরাং এই রিস্ক, আশঙ্কা এগুলো থাকবেই, এগুলোকে জয় করে আসলে মানুষের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আসতে হবে, সেটা বুঝলাম। তারপরেও আপনাদের পক্ষ থেকে, ধরে নেন জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে, তারপরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা বলবেন না যে আমাদের একজন নেতা, তার যে উদ্বেগ, সেই উদ্বেগটাকে আমলে নেওয়া উচিত? সেই এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এরকম কোনো
কোনো পলিটিক্যাল পার্টি তো অন্য পলিটিক্যাল পার্টির নেতার Yes. উদ্যোগ নিয়ে কোনো কিছু করতে পারবে না, ওটা করতে হবে সরকার। সরকারের প্রতি দাবি জানাবেন, দাবি সরকারকে। জানিয়েছেন আপনারা? হ্যাঁ, তো এটা নিয়ে তো দাবি এখন পর্যন্ত জানার নাই। জনাব আপনি আরেকটা বিষয়, আমরা এই আলোচনা এইদিকে না দিয়ে আমি আপনাদের জোট নিয়ে কথা বলি। জোট ভেস্তে গেছে বলছে অনেকে। আসলে আমি আপনারা বলি, সবচেয়ে বেশি যদি টক শো থেকে শুরু করে সব জায়গাতে আপনাদের সঙ্গে গণ অধিকার পরিষদের আমরা ডিবেট দেখেছি, আমার এই শোতেও হয়েছে। শুধু কি নির্বাচনী স্বার্থে আপনারা একত্রিত হচ্ছেন নাকি আদর্শিক স্বার্থে? কার সাথে? গণ অধিকার পরিষদের সাথে? না, গণ অধিকার পরিষদের সাথে আমাদের কোনো জোট হচ্ছে না। এবি পার্টির সাথে? হ্যাঁ, এখন যেটা হয়েছে কি, আসলে বাংলাদেশের রাজনীতি, না, আমরা খবরে দেখেছি, এই জন্য আপনাকে প্রশ্ন করছি। বাংলাদেশের রাজনীতিতে জোট একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক প্রক্রিয়া। যখনই কোনো আসলে নির্বাচন আসে, সেটাকে নির্বাচন, আমার প্রশ্নটা বলি, নির্বাচনী জোট হচ্ছে নাকি আদর্শিক জোট হচ্ছে? হ্যাঁ, যখনই কোনো নির্বাচন আসে তখন আসলে এই জোটগুলো আমরা দেখে থাকি। এখন আমাদের দিক থেকে যেটা, আমরা যে আদর্শকে লালন করে এনসিপিটা গঠন করেছি, জুলাই সনদ নিয়ে আমাদের যে অবস্থান, বাংলাদেশ প্রশ্নে আমাদের যে অবস্থান, আমরা আগামী রাজনীতিতে যে 24 দফা ইশতেহার দিয়েছি, এই বিষয়গুলো যাদের সাথে অ্যালাই করবে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদেরকে নিয়ে আমরা আগামীর রাজনীতিটা করতে চাই। এখন সেটা কি প্রক্রিয়া হবে, কিভাবে হবে, মানে আপনার কাছে সেটা কি মনে হয় এখনো বাংলাদেশে এক্সিস্টিং যে রাজনৈতিক দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া আপনাদের এই চাওয়ার বাইরে কেউ আছে? অবশ্যই আছে। বলেন তো একটু। আচ্ছা, তাহলে এই যে আপনি কয়েকদিন আগে একটা না ক্যাম্পেইন দেখেছেন কিনা ফেসবুকে? একটা না ক্যাম্পেইন হয়েছে। কেন হয়েছে? জুলাই সনদ ইস্যুতে হয়েছে। আমরা কিন্তু এই জুলাই সনদটার জন্য ফাইট করতেছি। আমরা বলছি যে গত যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচন কমিশন যেভাবে গঠন করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী চাইলেই যে কাউকে নিয়োগ দিতে পারতেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে পিএসসি কিংবা নির্বাচন কমিশন সহ যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, দুদক। আমরা বলছি না, এই পদ্ধতি চলতে পারবে না। আপনাকে নিয়োগ দিতে হবে একটা কমিশনের মধ্য দিয়ে, যেখানে বিরোধী দলীয় নেত্রী থাকবে, যেখানে স্পিকার থাকবে, যেখানে ডেপুটি স্পিকার মিলে একটা কমিশন হবে। সেই কমিশন সিদ্ধান্ত নেবে কে আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে, অর্থাৎ নিরপেক্ষ একটা জায়গা তৈরি করার কথা বলছি। এবং সেটা কিন্তু জুলাই সনদের প্রথম দফায় সেটা ইনক্লুড করা হয়েছে। মোটামুটি আপনারা সবাই নিশ্চিত যে আপনারা ক্ষমতায় যাবেন না, যে ক্ষমতা যাবে তাকে আটকাতে হবে? এটা তো তাহলে তো এই যদি এই কনসেপ্ট যদি লালন করে, তাহলে তো আসলে বাংলাদেশে 53 বছরের যে প্রচলিত রাজনীতিটা ছিল সেটাই আপনাকে থাকতে হবে। কিন্তু এই যে পরিবর্তনটা, আপনারা যে জুলাই সনদে যা নিয়ে এসেছেন, একটা অভিযোগ আছে যে বাংলাদেশের উচ্চকক্ষের যেই ক্ষমতা দেওয়া হয়েছে, বিশ্বের কোনো দেশের উচ্চকক্ষের এত ক্ষমতা নেই। এখন আপনি দেখেন এটা কেন? এটা কি মানে সামনের দিনে যে রাজনৈতিক ক্ষমতাটার কথা বলতেছেন? জুলাই মানে আমি জুলাই সনদে যেটা নিয়ে আসা হয়েছে, আমি আবারও বলি যে উচ্চকক্ষ যদি আপনার মানে আইন সংশোধনের ক্ষেত্রে তারা যদি এটাকে মানে আপনার সঙ্গে একমত না হয়, পাশ করতে পারবে, তাহলে উচ্চকক্ষ তো মানে যদি এতটুকু পাওয়ার আপনি না দেন, যে তাহলে ব্রিটেনে নাই কেন? যেখানে মানে প্রথমত হচ্ছে যে ওই উচ্চকক্ষটাই গঠন করা হচ্ছে, সকল দলের রিপ্রেজেন্টেশনটা ওইখানে থাকবে। তার মানে আপনার পার্সেন্টেজ নিম্নকক্ষে, মানে আপনারা এমন হিসাব করেছেন যে পিআর পদ্ধতি নিম্নকক্ষে না হলে এমন সিস্টেমে উচ্চকক্ষে যাব, উচ্চকক্ষে যাতে নিম্নকক্ষের সব কাজকর্ম বন্ধ করতে পারি। বন্ধ করতে হবে কেন? এখন আপনি যদি একটা ভ্যালিড জিনিস নিয়ে আসেন, সবাই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে, সেটা পাশ করবে। কিন্তু আগের মতো আপনি ক্ষমতায় এসে আপনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিবেন, এটা বাতিল করবেন, ওইটা বাতিল করবেন, এই সিস্টেমের মধ্যে তো আর আমরা আসলে করতে চাই না। আমরা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে। তারা কি জনগণের ভোটে আসতেছে না? জনগণের ভোটে আসছিল না, যারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, সামনের দিনে যারা আসবে ওইটুকু নিশ্চয়ই দিতে পারছেন না আপনারা? এই যে উচ্চকক্ষেও যারা যাবে তারাও তো জনগণের ভোটেই যাচ্ছে।